সবাই কি পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, শোনা যায় তো আমার কথা নাকি? জি মিস। আচ্ছা, ঠিক আছে। Yes, ma'am. সো আপ টু পিপিটি যেহেতু তোমাদের কোনো প্রবলেম নাই, আমাদের নেক্সট মানে নেটওয়ার্ক লেয়ার অ্যাপ্লিকেশন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। সো সিডিএন সম্পর্কে আমরা মোরলেস এখন সবাই জানি, কারণ আমরা মোরলেস সবাই সিডিএন নেটওয়ার্ক ইউজ করি, কারণ আমরা অনলাইনে সবাই নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে বিভিন্ন সিরিয়াল মুভিজ এগুলা দেখি। সো এই সার্ভিসটা কি, সিডিএন দিয়ে কি করা হয়, আসলে ভিডিও স্ট্রিমিং করা হয়। এই যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ইউজ করেও আমরা বিভিন্ন ফাইল শেয়ার করি, যেখানে প্রত্যেকেই ক্লায়েন্ট এবং প্রত্যেকেই সার্ভার হিসাবে অ্যাক্ট করতে পারে। সো সিডিএন এর ক্ষেত্রে আমাদের সুবিধাগুলো কি কি, আমরা এই জিনিসটা আজকে লেকচারে কভার করব। খেয়াল করো, যখন আমরা ক্লায়েন্ট সার্ভার মডেল ইউজ করতাম তখন কি ছিল, যে একটা ক্লায়েন্ট একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে কোনো একটা ফাইলের জন্য, দেন সার্ভারটা ওই ক্লায়েন্টকে সার্ভ করবে। দেন আবার কোনো একটা নতুন ক্লায়েন্ট যদি সেই সার্ভারটাকে সেম ফাইলের জন্য রিকোয়েস্ট করে, তাহলে সেই সার্ভারটা আবার সেই ক্লায়েন্টকে নতুন করে সার্ভিস দিবে। এরকম ক্লায়েন্টের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে সার্ভারের উপরে আমার অনেক বেশি প্রেশার পড়ে, সেক্ষেত্রে আমার একটা ডিলের বিষয় চলে আসে, আমার সার্ভিস পেতে অনেক বেশি লেট হতে পারে। ইন কেস অফ ভিডিও স্ট্রিমিং এর বর্তমানে যে টেকনোলজিগুলো আছে উইচ ইজ সিডিএন, সেখানে কি হয়, আমরা যখন নেটফ্লিক্সে কোনো ভিডিওর জন্য রিকোয়েস্ট করি, অ্যাট দ্য সেম টাইম হয়তো লক্ষ লক্ষ অথবা কোটি কোটি ইউজার একটা সেম ভিডিওর জন্য রিকোয়েস্ট করতেছে, বাট আমরা যখন ভিডিওটা আমাদের নেটফ্লিক্সের অ্যাকাউন্টে আমরা আমাদের ব্রাউজারে আমরা স্ট্রিম করে দেখতেছি, আমরা খুব সিমলেসলি জিনিসটা দেখতে পারতেছি, অ্যাজ ইফ যে আমার কম্পিউটার থেকেই আমি ভিডিওটা রান করতেছি, এবং কোনো সেখানে ডিলের সেরকম কোনো ব্যাপার আসতেছে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ভিডিও কোয়ালিটিও বেশ ভালোই থাকে। তাহলে এই জিনিসগুলো আসলে কিভাবে থাকে, এত বিষয়গুলো এত সিমলেস এবং এত রিয়েল টাইম আমরা কিভাবে দেখতে পাই, আজকে আমরা এই জিনিসটাই দেখব। ঠিক আছে? সো যারা আসলে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইউজ করতেছে তারা হচ্ছে নেটফ্লিক্স, ইউটিউব, আকামাই, দেন লাইমলাইট, এই ধরনের যে কোম্পানিগুলো আছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করে, তারা আসলে সিডিএন নেটওয়ার্কটা ইউজ করে। সো এটা আসলে কি, আমরা যখন ভিডিও স্ট্রিম করি, ভিডিও আসলে কি সিকোয়েন্স অফ ইমেজেস, ছোট ছোট অনেকগুলা ইমেজকে একটা কনস্ট্যান্ট রেটে যদি আমি ভিজিবল করি বা ডিসপ্লে করি, তাহলে আমি ভিডিওটা পাবো। এবং ডিজিটাল ভিডিও বা ডিজিটাল ইমেজের ক্ষেত্রে আমার কি হয়, এটা হচ্ছে একটা অ্যারেজ অফ পিক্সেল থাকে, যেটা ওয়ান আফটার এনাদার আসতে থাকে, এবং প্রত্যেকটা পিক্সেল দিয়ে একটা স্পেসিফিক কালার রিপ্রেজেন্ট করা হয়, যেটা একটা বাইনারি 8 বিটের বিট প্যাটার্ন রিপ্রেজেন্ট করে। সো প্রত্যেকটা বিট প্যাটার্ন একটা নির্দিষ্ট কালার আমাকে প্রোভাইড করে। সো এই যে আমি প্রত্যেকটা ইমেজকে রিপ্রেজেন্ট করতেছি, বা একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ আমি যে দেখতেছি চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রে এই ইমেজের কোডিংটা দুইটা টেকনিকে হতে পারে, একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে টেম্পোরাল। আচ্ছা, সো স্পেশাল কি আর টেম্পোরাল কি, খেয়াল করে এখানে দুইটা ইমেজ দেওয়া আছে, একটা লোক দৌড়াচ্ছে সকালবেলা। সো এখানে এই দুটো ইমেজের মধ্যে হতে পারে পার্থক্য খুবই সামান্য, তাই না? দেখতে পাচ্ছ স্লাইড? Yes, ma'am. আচ্ছা, সো যদি কোডিংটা সে স্পেশাল টেকনিকে করে, সো স্পেশাল যে টেকনিক এখানে কি আছে, যে উইদিন দ্য ইমেজ সে, হ্যালো, আচ্ছা, স্পেশাল টেকনিকটা কি, কোডিং এক্সাম্পলটা কি, যে আমার যে এই ফ্রেমটা আছে, খেয়াল করো, এই এই যে তার সেখানে কি আছে, আকাশ, আকাশে একটু বেগুনি কালার, হালকা বেগুনি কালার, তারপর একটু ইয়েলিশ কালার, তারপর এখানে একটু গাছ আর একটা লোক দৌড়াচ্ছে। মানে স্পেশাল টেকনিক ইউজ করে আমি যদি কোডিংটা করি, সেক্ষেত্রে কি করে, যে প্রত্যেকটা ফ্রেম যে সে পাঠাচ্ছে, সে ওই প্রত্যেকটা ফ্রেমে আমার কি করতে হবে, পিক্সেলের ভ্যালু পাঠাতে হবে। সো ইনস্টেড অফ সেন্ডিং এন সংখ্যক ভ্যালু, সে কি করে, সে যদি সেম কালার হয়, সে শুধুমাত্র বলে যে কতগুলা তুমি সেম কপি করবা এই একই ফ্রেমের। যেমন ধরো আমি যদি এই পয়েন্টটা থেকে শুরু করি, ফার্স্টের 3, 4, 5, 6, 7 লাইন পর্যন্ত অলমোস্ট সবগুলাই কি পার্পল কালার, রাইট? এরপরে আবার যদি আমি নেক্সট
এই স্টেজে আসি, এখানে হচ্ছে আরেকটু লাইট পার্পল। সো এক্ষেত্রে যদি আমি বলি যে আমার প্রথমটা হচ্ছে লাইট পার্পল এবং তুমি নেক্সট 10টাও সেম এরকম লাইট পার্পলে কপি করো, তাহলে আমি যখন তাকে কোডিংটা করতে বলতেছি আমি তাকে একটা ভ্যালু দিচ্ছি এবং তাকে বলতেছি ওই ভ্যালুটা কত জায়গায় কপি করতে হবে, তাই না? বুঝতেছো কি বলছি? হ্যালো, আমার কথা শোনা যায়? এই একটু রেসপন্স করো, আমি তো জি বুঝতেছি না। মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, সো স্পেশাল টেকনিকের কোডিংটা হচ্ছে যে আমি কত ভ্যালুটা পাঠাবো এবং সে কত ঘর পর্যন্ত রিপিট করবে সেটা বলে দেওয়া। ইন কেস অফ টেম্পোরাল, সো স্পেশাল হচ্ছে উইদিন ইমেজ, একটা ইমেজের ভিতরেই তুমি সেম ভ্যালু কতটুকু পর্যন্ত ঘর পর্যন্ত দিবা সেটা সে বলে দিচ্ছে। আর যদি টেম্পোরাল টেকনিকে সে কোডিংটা করে, সেই কোডিংয়ে কি হচ্ছে, একটা ইমেজের সাথে নেক্সট ইমেজের পার্থক্যটা কি সেটা শুধু বলবা। সো এখানে ধরো ফ্রেম আই হচ্ছে এই ইমেজটা এবং ফ্রেম i+1 হচ্ছে এই ইমেজটা। তাহলে আমি যখন ভিডিও পাঠানোর জন্য প্রত্যেকটা ইমেজ সেন্ড করব বা ফ্রেম সেন্ড করব, ইনস্টেড অফ সেন্ডিং আমি ফুল ফ্রেমটা সেন্ড না করে দুইটা ইমেজের মধ্যে কোথায় পার্থক্য শুধুমাত্র সেটা বলবো, আর বাকিটা আগের ফ্রেম আই থেকে কপি করব। যেমন আমি বলবো যে ফ্রেম আইতে যা ছিল ফ্রেম i+1-এ তুমি সেটাই রাখবা, শুধুমাত্র এই লোকটার হাত ধরো এই এই পয়েন্টে একটু ডান সাইডে নড়ে গেছে বা বাম সাইডে নড়ে গেছে বা যেই চেঞ্জটা হয়েছে আমি সেটা পাঠাবো। তাহলে কি বাকি যে যে পার্পল কালারের স্কাই, ইয়েলো কালারের স্কাই, তারপরে যে ঘাস পাতার যে ছবিগুলা, এগুলা কি ছিল, এগুলা ফ্রেম আইতে যা ছিল ফ্রেম i+1-এও সেম হবে। সো টেম্পোরালের ক্ষেত্রে আমি শুধু ডিফারেন্সটা বলবো যে কোথায় ডিফারেন্সটা হবে। তাহলে কি হবে, আমার টোটাল ফ্রেমটা পাঠানোর জন্য যেই ক্যালকুলেশন বা ডিলে সেটা আমাকে করতে হচ্ছে না। কারণ কি, তার কাছে ইউজারের কাছে অলরেডি আইতম ফ্রেমটা আছে, সে i+1-এ কি চেঞ্জটা হবে আর কোনটা সে আগের ইমেজ থেকে নিবে বা আগের ফ্রেম থেকে নিবে সেটা সে বলে দিবে। বুঝে গেছে? সো এই টেকনিক ইউজ করলে কি হচ্ছে, আমার অনেক টাইম সেভ হচ্ছে। সো মাল্টিমিডিয়া ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে বেসিক্যালি দুইটা টেকনিক ফলো করা হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট, একটা হচ্ছে ভেরিয়েবল বিট রেট। কনস্ট্যান্ট বিট রেটের ক্ষেত্রে কি হয়, এই যে আমি ভিডিও এনকোডিং বা কোডিংটা করতেছি এই কোডিং এর রেটটা ফিক্সড হয়, ঠিক আছে? আর ভেরিয়েবল বিট রেটের ক্ষেত্রে কি হয়, দ্য ভিডিও রেকর্ডিং চেঞ্জেস অ্যাজ অ্যামাউন্ট অফ স্পেশাল অ্যান্ড টেম্পোরাল কোডিং চেঞ্জেস। তুমি যখন এই কোডিং টেকনিকগুলো চেঞ্জ করবা তার সাথে সাথে ভেরিয়েবল বিট রেট হবে। সো ভেরিয়েবল বিট রেটের জন্য আমার কখনো আমার ইমেজের কোয়ালিটি ভালো আসতে পারে, আবার কখনো আমার ইমেজের কোয়ালিটি খারাপ আসতে পারে। সেখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে যে কোন টেকনিক, যেমন এমপেক 4, MP4, এগুলো হচ্ছে কত বিট রেটে তোমার কোডিংটা করতেছে তার একটা এক্সাম্পল বলে দিছে। সো ভিডিও স্ট্রিম করার ক্ষেত্রে ধরো আমরা একটা এক্সাম্পল দেখবো এখন, যে একটা ক্লায়েন্ট যখন একটা সার্ভারকে রিকোয়েস্ট করে যে আমি তোমার থেকে একটা ভিডিও স্ট্রিম করতে চাই, তখন আমরা যখন ইউটিউবে সিম্পলি যখন কোনো একটা রিকোয়েস্ট করি ইউটিউব সার্ভারে, তারপরে আমাদের যখন ইউটিউব থেকে আমরা ভিডিওটা দেখতে পাই আমাদের স্ক্রিনে, তখন আমরা আসলে কি করতেছি, স্ট্রিমিং করতেছি ওভার এইচটিটিপি। সো ইউটিউবে আমরা যখন স্ট্রিমিং করি তখন আমাদের যে টেকনিকটা ইউজ হয় সেটাকে বলা হয় ড্যাশ, ডাইনামিক অ্যাডাপটিভ স্ট্রিমিং ওভার এইচটিটিপি। সো যেহেতু এটা এইচটিটিপির মাধ্যমে স্ট্রিমিং হচ্ছে তাই এইচটিটিপি প্রোটোকল। আর ডাইনামিক এবং অ্যাডাপটিভ এই কারণে, কারণ আমি যখন একটা সার্ভারকে ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট করি, তখন আমি ওই ভিডিওটা আসলে কিভাবে আমার কম্পিউটার স্ক্রিন পর্যন্ত আসবে বা কিভাবে সেটা স্ট্রিমিং হবে, তার কোয়ালিটিটা কি হবে, সেটা আসলে নেটওয়ার্কের অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করতেছে। একই ভিডিও আমি আমার বাসার লোকেশন থেকে দেখলে হয়তো আমি এক কোয়ালিটিতে দেখতে পারবো, আবার আমি অফিস থেকে দেখলে হয়তো আরেক কোয়ালিটিতে দেখবো, অথবা একটা বাংলাদেশ থেকে বসে দেখলে একইভাবে দেখতে পারবো, অথবা আমেরিকায় বসে থাকলে আরেকভাবে দেখতে পারবো সেম ভিডিওর ক্ষেত্রে। এটা কেন হবে, এটা ডিপেন্ড করতেছে যে আমার লোকেশন কোথায়, আমার নেটওয়ার্কের পারফরমেন্স কেমন, আমার এনভায়রনমেন্ট কীরকম, এই বিষয়গুলা যেটা আসলে নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের সাথে রিলেটেড, তার সাথে এই জিনিসটা সম্পর্কযুক্ত। সো আসলে আমরা খেয়াল করবা যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি, কখনো কখনো আমরা 360p-তে দেখতে পারি, কখনো আবার 720-তে দেখতে পারি, কখনো আবার 1080-তে দেখতে পারি। এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ডিপেন্ড করতেছে আমার নেটওয়ার্কের কোয়ালিটিটা কীরকম এবং আমার যেই
সার্ভার থেকে এই রেসপন্সটা আসতেছে, সেখানে আসলে সেখানের সাথে আমার লোকেশনের যেই নেটওয়ার্কের পারফরম্যান্স সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমার বাসায় আমি যখন ইউটিউবে বসে বসে কোনো একটা ভিডিও দেখতেছি তার কোয়ালিটিটা কেমন হবে। ওকে, সো ড্যাশের ক্ষেত্রে দুইটা কাজ আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, একটা হচ্ছে সার্ভার সাইডে। সো সার্ভার কি করে, এই যেই ভিডিওটা আমরা দেখতে চাচ্ছি এরকম অসংখ্য তার কাছে ভিডিও আছে যেটা ইউটিউব সার্ভারে আছে, এবং প্রত্যেকটা ভিডিওর একটা তার মেইন কপি আছে। এরপর সে কি করে, ওই মেইন কপি থেকে সে মাল্টিপল কপিজ তৈরি করে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্যাট চাঙ্কস। সো একটা ভিডিও ফাইলকে সে মাল্টিপল চাঙ্কে ভাগ করে, এবং প্রত্যেকটা চাঙ্ককে সে স্টোর করে এক একটা ডিফারেন্ট রেটে। এর জন্যই আমরা কখনো একই ভিডিও 360p-তে দেখতে পারি, আবার কখনো 720p-তে দেখতে পারি। সো মেইন ফাইলটাকে সবার প্রথমে সে ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট চাঙ্কে ভাগ করে, এবং একটা চাঙ্কের মাল্টিপল কোয়ালিটি হইতে পারে। যেমন যেমন আমি যদি তাকে রিকোয়েস্ট করি একটা ফাইলের জন্য, আমার নেটওয়ার্কের অবস্থা যদি ভালো থাকে তাহলে হয়তো আমি 1080 যে চান্সটা আছে সেটা দেখতে পারবো। আবার যখন আমার বাসা থেকেই হয়তো নেটওয়ার্কটা খারাপ, ওই চাঙ্কটাই আমার 1080টা আর আসবে না আমার কাছে, কারণ সে আনতে পারবে না, আমার নেটওয়ার্কের পারফরমেন্স যেহেতু ভালো না বা ব্যান্ডউইথ হয়তো কম আমার সাইডে। তো সেক্ষেত্রে কি হবে, ওই ভিডিওরই 360p এর যে চাঙ্কটা আছে সেটা সে আমাকে প্রোভাইড করবে। এই যে ইনফরমেশনগুলা আমি কোথায় পাবো? সার্ভারে প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে ম্যানিফেস্ট ফাইল আছে, যেই ফাইলের ভিতরে সে চাঙ্কগুলাকে কোথায় পাওয়া যাবে সেই ইনফরমেশনগুলা ইউআরএল আকারে স্টোর করা থাকে। ওই ম্যানিফেস্ট ফাইলটা সার্ভার আমাকে দিবে। তো ম্যানিফেস্ট ফাইলটা পড়ে আমি কি করব, আমি যেই রেটে আসলে ডেটাটা আমি নিতে পারবো আমাকে আসলে সেই ইউআরএল অ্যাক্সেস করতে হবে, যে আমি আসলে এখন এই ডেটাটা চাই, তখন আমি স্পেসিফিক্যালি ওই ইউআরএল ক্লিক করলে আমাকে সে ওই ভিডিও কোয়ালিটির ডেটাটা সে প্রোভাইড করবে। ঠিক আছে? সো ক্লায়েন্ট সাইডের যে কাজটা আছে সেটা হচ্ছে কি, আমার ক্লায়েন্ট সাইডের যেহেতু কখনো নেটওয়ার্কের অবস্থা ভালো খারাপ দুইটাই থাকতে পারে। সো ক্লায়েন্টকে সবসময় তার ব্যান্ডউইথটা কত সেটা সবসময় মেজার করতে হবে, যে সার্ভার টু ক্লায়েন্টের যে কোয়ালিটি নেটওয়ার্কের সেটা কত। সেটার উপর বেস করে ম্যানিফেস্ট ফাইলটাকে দেখে সে স্পেসিফিক্যালি ওই টাইমের জন্য একটা চাঙ্ককে রিকোয়েস্ট করবে। হতে পারে সকালবেলা আমার জন্য 720p দিল, কিন্তু রাতের বেলা আমার বাসার নেটওয়ার্কের কোয়ালিটি খারাপ, তখন সার্ভারের সাথে কমিউনিকেট করে দেখলাম আমি এই রেটে চাঙ্কগুলো নিতে পারবো না, এই কোয়ালিটির চাঙ্কগুলো নিতে পারবো না, তখন আমি 480 বা 360p কোয়ালিটির ডেটাটা নিব। বুঝা গেছে? So it can choose different coding rate at different points of time depending on the available bandwidth at that time. Clear কি বলছি? হ্যালো, বুঝতেছো? আচ্ছা, সো ক্লায়েন্ট সাইডে অবশ্যই এই ইন্টেলিজেন্সটা লাগবে যে আমাকে কখন কোন চাংটা রিকোয়েস্ট করতে হবে, সেই অনুযায়ী সে সার্ভার সাইডে ম্যানিফেস্ট ফাইল থেকে সেই ইউআরএলটা নিয়ে সে ওই স্পেসিফিক্যালি ওই কোয়ালিটির চাঙ্কের জন্য রিকোয়েস্ট করবে। সো হোয়াট কোডিং রেট টু রিকোয়েস্ট, সেটা যেটা বললাম যে কোন কোডিং রেটের ডেটাটাকে আমি নিব সেটা ডিপেন্ড করবে আমার অ্যাভেলেবল ব্যান্ডউইথের উপর। এবং লাস্টলি ওয়ের টু রিকোয়েস্ট আ চাঙ্ক, মানে আমি কোথা থেকে এই চাঙ্কটা পাবো এটাও আমাকে জানতে হবে। সো এটা আমি কোথায় পাবো? আমার ম্যানিফেস্ট ফাইলে। এই ম্যানিফেস্ট ফাইলটা কে দিবে? আমাকে সার্ভার প্রোভাইড করবে। সো ক্লায়েন্ট সাইডে ওয়েন, ওয়্যার এবং হোয়াট, এই তিনটা জিনিস অ্যানালাইসিস করে আমার চাঙ্ক আনতে হবে। আচ্ছা, সো কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কিছু চ্যালেঞ্জ আছে, কারণ দেখো আমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে বসে বসে আমরা যখন নেটফ্লিক্সে আমরা মুভি দেখি, বাংলাদেশ থেকেও আমরা যেরকম একটা সিমলেস সার্ভিস পাই, আবার আফ্রিকা থেকেও সেম একই সার্ভিস পাই, আমেরিকা থেকেও সেম সার্ভিস পাই। তো সার্ভিসটা এত সিমলেস করার জন্য আসলে আমার বেশ কিছু চ্যালেঞ্জেস আছে, যেটা এই ভিডিওকে স্ট্রিম করার জন্য যে যারা এই সার্ভিস প্রোভাইড করতেছে তাদেরকে এগুলা ওভারকাম করতে হয়। So, কারণটা কি? কারণ তাদেরকে এটা বের করতে হবে যে কিভাবে স্ট্রিমটাকে, কিভাবে ভিডিওটাকে স্ট্রিম করলে আমি সিমালটেনিয়াস ও থাউজেন্ডস অফ ইউজারকে অ্যাট এ টাইম আমি এই ভিডিওটা প্রোভাইড করতে পারবো, এবং সেটা যেন একদম খুব ভালো কোয়ালিটির একটা ভিডিও প্রোভাইড করে, ইউজারের
প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে, এবং জিনিসটা একদম কি বলবো, টাইম ডিলের বিষয়টাও যেন একদমই ইউজারের সাইডে বুঝতে না পারে যে ভিডিও স্ট্রিম হচ্ছে, আচ্ছা লোড হচ্ছে তারপরে দেখতেছি, তা কিন্তু হয় না। আমরা নেটফ্লিক্সে যখন ভিডিও প্লে করি তখন মনে হয় যে আমরা আমার কম্পিউটারেই কোনো মুভি দেখতেছি, তাই না? সো এই জিনিসটা হওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে নেটফ্লিক্সরা কি করে, বিভিন্ন এই সিডিএন সার্ভিস দেয় এমন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তাদের তারা আসলে তাদেরকে হায়ার করে রাখছে। এখন নেটফ্লিক্সের তো সার্ভার এত এত করে বসানো সম্ভব না যে আসলে সে সবাইকে একদম এট এ টাইম সবকিছু প্রোভাইড করতে পারবে। তারা কি করে, এই সিডিএন নেটওয়ার্ক ইউজ করে তাদের যেই ফাইলগুলো আছে মুভি বা সিরিয়ালের, তারা সেই সিডিএন নেটওয়ার্কের ভিতরে তাদের ফাইলগুলো স্টোর করে। এটার জন্য বিভিন্ন কোম্পানিকে তারা এই যে বছর বছর মানে ভাড়া নেয় বা এবং টাকা দেয় যে নেটফ্লিক্স অন্যান্য সিডিএন নেটওয়ার্কের ভিতরে তাদের কন্টেন্টগুলোকে স্টোর করে রাখবে। সো দুইটা অপশন আছে, একটা হচ্ছে এন্টার ডিপ আর একটা হচ্ছে ব্রিং হোম। আচ্ছা এই দুটা কি সেটা বলি। তার আগে একটু বলে নেই যে চ্যালেঞ্জেস এর মধ্যে হচ্ছে যে আমরা যদি এই নেটফ্লিক্সের মাধ্যমে যে মুভিগুলো দেখতেছি সেটা যদি শুধুমাত্র নেটফ্লিক্সের যে অরিজিনাল সার্ভার আছে সেখানেই যদি শুধু ফাইলগুলোকে স্টোর করা হইতো, এই হতে পারে যে এই সার্ভারের মাল্টিপল কপিজ, আরো অন্যান্য অনেক কপিজ আছে, মাল্টিপল সার্ভার আছে নেটফ্লিক্সের, বাট সেটা একটা লোকেশনে আছে, ধরো আমেরিকাতেই আছে। তাহলে কি হতো, আমাকে হয়তো ৫-১০টা নেটফ্লিক্সের সার্ভারকে আমেরিকাতে আছে, সেখানে আমি অনেকগুলা ফাইল স্টোর করে রাখছি। বাট পৃথিবীর সমস্ত দেশ থেকে কি এই নেটফ্লিক্সের সার্ভারগুলোতে রিকোয়েস্ট যাচ্ছে না? তো তাদের পক্ষে তাদের শুধুমাত্র অনলি নেটফ্লিক্সের ওন নেটওয়ার্ক দিয়ে এই সিমলেস সার্ভিসটা কি প্রোভাইড করা সম্ভব? সম্ভব না কিন্তু, তাই না? কারণ কি হবে, নেটফ্লিক্সের নেটওয়ার্ক বা নেটফ্লিক্সের সার্ভারের সংখ্যা যতই বড় হোক না কেন, তারা কিন্তু হোল ওয়ার্ল্ডের যেই সার্ভিসটা এখন তারা দিচ্ছে সেটা কিন্তু তারা যদি সেন্ট্রালি ম্যানেজ করতো অনলি, সেটা দিয়ে করে কিন্তু তারা এই ধরনের সার্ভিসটা বর্তমানে প্রোভাইড করতে পারতো না। কারণ হতে পারে যে সেখানে নেটফ্লিক্সের নিজস্ব নেটওয়ার্কে কোনো ফেলিয়ার হতে পারে, ক্লায়েন্ট এবং নেটফ্লিক্সের সার্ভারের যে ডিস্টেন্স সেটা যদি অনেক লং একটা পাথ হয়, তাহলে সে একটা মিনিমাম ডিলে তো এই যে মানে ট্রান্সমিশন টাইমের একটা মিনিমাম ডিলে তো সেখানে লাগবেই। প্লাস এতগুলা ইউজারের রিকোয়েস্ট সেন্ট্রালি হ্যান্ডেল করা ইজ কোয়াইট ইম্পসিবল। সেজন্য এই প্রবলেমের সলিউশন হিসাবে তারা কি করে, অনেকগুলা সিডিএন নেটওয়ার্ককে তারা আসলে হায়ার করে যে আমি শুধুমাত্র আমার নেটওয়ার্ক ইউজ করে বা নেটফ্লিক্সের ওন সার্ভার দিয়ে আমি আমার এই সার্ভিসটা দিতে পারবো না, আমি তোমাদের সিডিএন নেটওয়ার্কগুলো হায়ার করব। সো তারা হায়ার করে কি করে রাখছে, ওই সিডিএন নেটওয়ার্কের ভিতরে তারা তাদের ফাইলের কপিগুলা রেখে দিছে। এই ফাইলের কপিগুলা মাল্টিপল টাইম স্টোর করা আছে বিভিন্ন রকমের কোয়ালিটিতে। সো দুইটা ভাবে তারা আসলে এই নেটওয়ার্কটা ইউজ করে, একটা হচ্ছে এন্টার ডিপ আর একটা হচ্ছে ব্রিং হোম। এন্টার ডিপ যে টেকনিকটা সেটা হচ্ছে যে সিডিএন যে সার্ভারগুলা তারা নিচ্ছে সেই সিডিএন সার্ভারগুলা ইউজারের খুব কাছাকাছি রাখে। যেটা বলছে দেখো যে পুশ সিডিএন সার্ভার ডিপ ইনটু মেনি অ্যাক্সেস নেটওয়ার্ক, যেটা হচ্ছে আকামাই যে কোম্পানিটা আছে তারা ইউজ করে। সো এই টেকনিকের ফাংশনালিটিটা হচ্ছে যে যতগুলা সিডিএন সার্ভার আছে সেটা ইউজারের যে আইএসপি যা যেখান থেকে আমরা আসলে ইন্টারনেট সার্ভিসটা নেই, সেই অ্যাক্সেস নেটওয়ার্কের ভিতরে এই সিডিএন সার্ভারগুলোকে তারা ইনস্টল করে। যেহেতু এটা ইউজারের আইএসপি নেটওয়ার্কের খুব কাছাকাছি থাকে, তাই ইউজারকে তারা খুব সহজে এই সিডিএন সার্ভিসটা দিতে পারে। আরেকটা হচ্ছে ব্রিং হোম। ব্রিং হোম যে টেকনিকটা এটা হচ্ছে ইউজারের খুব কাছাকাছি থাকে না, সেটা হচ্ছে তোমার একদম ধরো দেশের বিভিন্ন কান্ট্রির বাউন্ডারিতে এই সার্ভারগুলোকে তারা ইনস্টল করে, যেটা লাইমলাইট যে ভিডিও স্ট্রিমিং কোম্পানি আছে তারা ইউজ করে। এক্ষেত্রে স্মলার নাম্বার অফ এই লার্জ ক্লাস্টারগুলা অ্যাক্সেস নেটওয়ার্কের কাছাকাছি থাকে বাট নট উইদিন। ঠিক আছে? যেমন আমার আইএসপির ভিতরে থাকবে না, কিন্তু আমার আইএসপি যার থেকে আসলে ইন্টারনেটটা দিচ্ছে আমাকে
বা ধরো বাংলাদেশের যে গভর্নমেন্ট থেকে আমরা যে বিটিসিএল থেকে যে ইন্টারনেট সার্ভিসটা নিচ্ছে আমার আইএসপি, ওই বিটিসিএল এর কাছাকাছি বা বাংলাদেশের বাউন্ডারিতে বা ইন্ডিয়ার বাউন্ডারিতে তারা এই সিডিএন নেটওয়ার্কগুলোকে ইনস্টল করে। এন্টার ডিপ হচ্ছে ইউজারের খুব কাছে, আর ব্রিং হোম হচ্ছে ইউজারের দেশের ভিতরে বা ইউজারের দেশের বাউন্ডারির কাছাকাছি। সো আগে যদি এই দুটা টেকনিক যদি না থাকতো তাহলে কি হতো, আমাকে সবসময় কি আমেরিকার সার্ভারে রিকোয়েস্ট করতে হতো, দেন অলওয়েজ আমেরিকা থেকে আমেরিকান নেটফ্লিক্স থেকে আমার কি ডাটা আসতো। বাট এখন আসলে এটা না। আমি যখন নেটফ্লিক্সে মুভি দেখতেছি, হতে পারে ওই মুভির ফাইলটা বাংলাদেশের কোনো সিডিএন নেটওয়ার্কের কাছ থেকেই আমি আসলে রিপ্লাইটা পাচ্ছি, এর জন্যই আমি এত সিমলেসলি দেখতে পাই। বোঝা গেছে কি বলছি? জি মিস। সো এখানে একটা এক্সাম্পল আছে, খেয়াল করো যে একটা ইউজার কোনো একটা আমি স্ক্রিনটা বড় করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ধরো এখানে, হ্যালো, জি মিস, দেখা যাচ্ছে। তো এখানে একটা ইউজার আছে, সে নেটফ্লিক্সের ভিতরে ম্যাডম্যান নামে একটা মুভি বা সিরিজ সে দেখতে চাচ্ছে ধরো, ঠিক আছে? তো এখন সে কি করলো, সে নেটফ্লিক্সে রিকোয়েস্ট করলো যে আমি এই ম্যাডম্যান দেখতে চাই। এখন নেটফ্লিক্স কি করবে? নেটফ্লিক্স ওই ইউজারটাকে বলবে যে সে থেকে এই ম্যাডম্যানের ফাইলটা পেতে পারে। সো এই নেটফ্লিক্স ধরো আছে হচ্ছে আমেরিকায়, হ্যাঁ, আর আমি বাংলাদেশে বসে বসে এটা রিকোয়েস্ট করতেছি। তো সবার প্রথমে রিকোয়েস্টটা যাবে হচ্ছে অ্যাকচুয়াল যে নেটফ্লিক্সের সার্ভার আছে সেখানে। এখন নেটফ্লিক্স কি করবে, আমাকে ওই ম্যাডম্যানের ফাইলটা না দিয়ে সে আমাকে কি দিবে, ম্যানিফেস্ট ফাইলটা দিবে। যেখানে কি বলা থাকবে, যেখানে বলা থাকবে যে আমি হচ্ছি বাংলাদেশের একজন ইউজার, আমার জন্য আমি থেকে ম্যাডম্যানের ফাইলটা পেতে পারি। এখানে দেখো, এখানে ধরো বিভিন্ন কান্ট্রিতে তারা কি করছে, ম্যাডম্যান ভিডিওর অনেকগুলা কপি তারা রেখে দিছে। অ্যান্ড তার নেটফ্লিক্সের নিজের কাছেও কি ম্যাডম্যানের কপি আছে, কিন্তু সে আমাকে সেটা দিবে না। আমি কার থেকে নিব সেটা, কোথা থেকে পাবো? নেটফ্লিক্স আমাকে একটা ম্যানিফেস্ট ফাইল দিবে, এই ম্যানিফেস্ট ফাইলের ভিতরে বলা থাকবে যে আমি থেকে আমি ম্যাডম্যানের ভিডিও চাঙ্কগুলো নিতে পারি। সো এই আমার আমার সবচেয়ে কাছাকাছি হচ্ছে এই সার্ভারটা, এবং এর কাছে ম্যাডম্যান আছে। এবং আমি কি করব, তখন সরাসরি এর কাছে রিকোয়েস্ট করব যে আমাকে ম্যাডম্যানের ভিডিও চাঙ্কগুলা দাও। হতে পারে আমি এই মুহূর্তে ওর কাছ থেকে ভিডিও চাঙ্কগুলা নিলাম, 2 মিনিট পরে হতে পারে আমার এই নেটওয়ার্কটা একটু কনজেস্টেড হয়ে গেছে। তখন কি করবে, আমি এর থেকে না নিয়ে অন্য কারো কাছ থেকেও নিতে পারবো। কারণ এই নেটওয়ার্কটা যদি কনজেস্টেড হয়ে যায়, তখন আমি অন্য কোনো একটা সিডিএন নেটওয়ার্ক থেকে, এটার বাদে আমি কি করতে পারি, ওই ম্যাডম্যানের ফাইলটা রিকোয়েস্ট করতে পারি আরেকটা সার্ভার থেকে, কারণ আমার প্রথম যেই পাথটা ছিল সেটা কনজেস্টেড হয়ে গেছে। বোঝা গেছে? সো সবসময় একটা ফাইলের পুরো অংশই যে একটা সার্ভার থেকে আমি রিপ্লাই হিসেবে পাবো সেটা না, ডিপেন্ড করতেছে আমার নেটওয়ার্কের কোয়ালিটির উপরে। আমি এই মুহূর্তে টি টাইমে আমার অবস্থাটা কিরকম তার উপর ডিপেন্ড করতেছে যে আমি আমার নিয়ারেস্ট এই সার্ভারটা থেকে নিব নাকি এই সার্ভারটা থেকে নিব। এই সার্ভারটা চুজ হইতেও পারে যদি আমার ফার্স্ট যে পাথটা ছিল সেটা যদি অলরেডি কনজেস্টেড হয়ে যায়। বোঝা গেছে? সো সার্ভার সাইডের আসলে কাজ কি, সার্ভার সাইডের কাজ হচ্ছে যে সিডিএন নেটওয়ার্কের ভিতরে আমার মাল্টিপল কপিজ থাকবে, যেগুলা স্টোর করা থাকবে সিডিএন নোডের ভিতরে। সো এই যে এগুলা হচ্ছে আমার সিডিএন। নেটফ্লিক্স এদেরকে হায়ার করে রাখছে তার ভিডিওর ফাইলগুলাকে স্টোর করার জন্য। ঠিক আছে? বুঝতে পারতেছো? শুনতেছো? Yes, ma'am. আচ্ছা। তো এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে ডেটাটা ট্রান্সফার হয়। একটা, এই যে এখানে একটা সিমুলেশন দেয়া আছে যে বব হচ্ছে একটা ক্লায়েন্ট, সে একটা ভিডিও রিকোয়েস্ট করলো netcinema.com, যার ইউআরএলটা হচ্ছে এটা। সো খেয়াল করো এই কাজটা কিভাবে করে।
তো netcinema.com হচ্ছে একটা ভিডিও সার্ভিস প্রোভাইড করে এমন একটা কোম্পানি। সো বব তার কাছে সবার প্রথমে কি রিকোয়েস্ট করলো যে আমি এই ভিডিওটা দেখতে চাই। তো সেটা কিভাবে যায়, আমি যখন ইউআরএল এ ওটা টাইপ করি, দেন নেট সিনেমা আমাকে কি বলে যে আমি এই ভিডিওর ইউআরএলটা কোথায় পাবো। সো বব গেটস আ ইউআরএল ফর ভিডিও http netcinema.com/67 এটা ফ্রম netcinema.com ওয়েব পেজ। সো সবার প্রথমে ওয়েব পেজ থেকে আমি কোনো একটা নেট সিনেমার ভিডিওকে দেখতে চাই। সো আমি আমি সেটাকে ক্লিক করলাম। সো ক্লিক করার পরেই আমি যখন ভিডিওটা দেখতে পাবো, সেটা অরিজিনালি নেট সিনেমা ডট কমের যে সার্ভার আছে সেখান থেকে আমাকে কিন্তু প্রোভাইড করবে না, প্রোভাইড করবে আমার নিয়ারেস্ট যে সিডিএন নেটওয়ার্কের ভিতরে এই ফাইলটা স্টোর করা আছে সেখান থেকে। তাহলে নেট সিনেমা আমাকে কি করবে, আমাকে সেটার ম্যানিফেস্ট ফাইলটা দিবে। সো রিকোয়েস্টটা যাবে কিভাবে, এখানে ডিএনএস এর কথাটা বলছে যে রিজলভস netcinema.com via ববস লোকাল ডিএনএস সার্ভার। দ্যাট মিনস আমি netcinema.com-কে যখন অ্যাক্সেস করতে চাবো, ববের তো আগে হচ্ছে netcinema.com এর যেই আইপি অ্যাড্রেস আছে সেটা লাগবে, তাই না? সো আমি আমার লোকাল ডিএনএস সার্ভার থেকে netcinema.com এর আইপি অ্যাড্রেসটা নিয়ে আসলাম। দেন আমি netcinema.com এর যে অথরিটেটিভ ডিএনএস সার্ভার আছে তার কাছে রিকোয়েস্ট করলাম। সে আমাকে কি করবে, আমাকে একটা ইউআরএল দিবে। সেই ইউআরএল কি থাকবে, যে আমি যে ভিডিওটা দেখতে চাইছি সেটা কোথায় আছে। সেটা সে আমাকে কেন দেখো কোথায় ফরওয়ার্ড করছে, kingcdn.com নামের একটা সিডিএন নেটওয়ার্কের ভিতরে, যেখানে বব যে ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছিল সেই ভিডিওর ফাইলটা এই kingcinema.com এর ভিতরে স্টোর করা আছে। সো আমি কিন্তু ভিডিও ফাইলটা নেট সিনেমার ভিতর থেকে পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে অন্য কোথাও থেকে, আরেকটা সিডিএন নেটওয়ার্ক থেকে। সো তখন কি করবে, আমার যে বব যে লোকাল ডিএনএস সার্ভার আছে সেখান থেকে কিং সিডিএন এর ডিএনএস সার্ভারের সাথে সে কমিউনিকেট করবে। সেখান থেকে সে আইপি অ্যাড্রেস নিয়ে আসবে কার, এই kingcdn.com যে ওয়েব সার্ভারটা আছে তার। এরপরে আমি কি করতে পারবো, আমার ব্রাউজার থেকে আমি kingcdn.com এর ওয়েব সার্ভারে রিকোয়েস্ট করতে পারবো কিসের জন্য, ওই স্পেসিফিক ভিডিও ফাইলটার জন্য। তারপরে সেটা এইচটিটিপির মাধ্যমে স্ট্রিমিং হবে। সো এখানে এই জিনিসটা বুঝতে হবে যে তোমার যে মেইন cinema.com এর যে সার্ভারটা আছে সেটা অবশ্যই একবার তো তোমার সাথে কন্ট্যাক্ট করতেই হবে। কিসের জন্য, কারণ সে হচ্ছে আমাকে ম্যানিফেস্ট ফাইলটা প্রোভাইড করবে যে আমি আসলে থেকে আমি রিকোয়েস্টেড ভিডিওর অংশগুলা পেতে পারি। এরপরে তার আর কোনো রেসপন্সিবিলিটি নাই। এরপরে ওই ম্যানিফেস্ট ফাইলের ভিতরে সমস্ত ইউআরএল লেখা আছে যে আমি কোন কোয়ালিটির চাঙ্ক কোথায় পাবো, এবং তখন আমি আমার নিয়ারেস্ট যে কিং সিডিএন এর কাছে আমাকে যাইতে বলছে, আমি সেখানে যে আমার কোয়ালিটির ফাইলটা রিকোয়েস্ট করব। সো এইখানে আমি কখনো 360 ফাইলের জন্য রিকোয়েস্ট করতে পারি, আবার কখনো 1080 এই কোয়ালিটির ফাইলের উপরেও রিকোয়েস্ট করতে পারি। এটা ডিপেন্ড করতেছে যে ববের সাথে এই kingcdn.com এর যে নেটওয়ার্কটা আছে তার কোয়ালিটি কেমন বা তার ব্যান্ডউইথ কেমন তার উপরে। বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? সো এখানে নেটফ্লিক্স দিয়ে আরেকটা এক্সাম্পল দেয়া হয়েছে, এটা তোমরা নিজেরা দেখে নিও। এতটুকু কি বুঝছো সবাই? হ্যালো, তোমরা কি আছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে এফটিপির যে এই চ্যাপ্টারটা এটা এখানেই শেষ। এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি আছে? তাহলে এটা শেষ করি, আমরা নতুন স্লাইডটা শুরু করবো, ঠিক আছে? নাই তো নাকি? তাহলে আমাদের এখানেই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের শেষ। এরপরে অ্যাপ্লিকেশন লেয়ারের আর কোনো টপিক নাই। হ্যাঁ,
সো আমরা কি কি অ্যাপ্লিকেশন লেয়ারের কি কি পড়লাম? আমরা বললাম এইচটিটিপি, ইমেইল, ডিএনএস, এফটিপি, পি2পি অ্যান্ড সিডিএন। সো অ্যাপ্লিকেশন লেয়ার চ্যাপ্টারটা কিন্তু কোয়াইট বিগ, এবং এখান থেকে মানে ভালো পরিমাণে কোয়েশ্চেন আসবে নিডে। সো জাস্ট বি প্রিপেয়ার, টপিকগুলো জাস্ট গো থ্রু করবা এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা। ঠিক আছে? ওকে মিস। কারো কোনো সমস্যা নাই তো না? আচ্ছা, তাহলে আমরা নতুনটা শুরু করি। ঠিক আছে? 1 মিনিট, আমি একটু আসতেছি, 1 মিনিট।